বৃষ্টি কমে আসায় দেশের নদ নদীর পানিও কমতে শুরু করেছে। তবে স্মরণকালের নজিরবিহীন বন্যায় দেশের 11 জেলার 50 লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন। কুমিল্লার বন্যা স্বাভাবিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে বেড়েছে 2 উপজেলার মানুষের দুর্ভোগ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বৃষ্টি কমে আসায় দেশের নদ নদীর পানিও কমতে শুরু করেছে। ফলে আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে আবহাওয়া বিভাগ ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে স্মরণকালের নজিরবিহীন বন্যায় দেশের 11 জেলার 50 লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন। বন্যা কবলিতদের উদ্ধার কাজ, ত্রাণ ও চিকিৎসার জন্য প্রশাসন ছাড়াও সেনা ও নৌবাহিনী কাজ করছে। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্যা এলাকায় 3527টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ওইসব আশ্রয়কেন্দ্রে প্রায় 3 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। দেশের 9টি নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। টানা 2 দিন বৃষ্টি না হয় নোয়াখালীর বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে, স্কুলে ঢুকে পড়েছে পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানির সংকট। কুমিল্লায় বন্যার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। এতে এই 2 উপজেলায় বেড়েছে মানুষের দুর্ভোগ। এদিকে নৌকা ও ট্রলারের স্বল্পতায় দুর্গত মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এখনও জেলার 7.5 লাখ মানুষ পানিবন্দী। 724টি আশ্রয়কেন্দ্রে 50,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে বৃষ্টি কম হওয়ায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির হার অব্যাহত থাকা এবং পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পিলওয়েলের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। সকাল 8:10 এই বাঁধ খুলে দেওয়া হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দেশে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির তৃতীয় দিনে শুধু বুথ থেকেই 2,25,47,470 টাকা সংগ্রহ করা হয়েছে। রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। আজও চলছে ত্রাণ সংগ্রহ কর্মসূচি। টিএসসির প্রধান গেটে কয়েকটি টেবিল বসিয়ে অস্থায়ী বুথ তৈরি করা হয়েছে। সেখানে ত্রাণ সামগ্রী ও অর্থ সহায়তা গ্রহণ করছে শত শত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী। গত বৃহস্পতিবার বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কমপক্ষে 1000 থেকে 1200 আমরা খাবার এবং পানীয় এবং অন্যান্য আমরা ট্রাকে কাপড় আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এরকম 50টি ট্রাক আমরা প্রথমত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এগুলোতে আমরা ডিরেক্টলি ট্রাক পাঠিয়েছি। আজকে এখনো পর্যন্ত যতটুকু গোনা হয়েছে সেই ক্যাশ টাকাটা হচ্ছে 1,86,48,000 টাকা। ঢাকাবাসী সহ বিভিন্ন কোম্পানির যারা আছেন এইসব ব্যাপারে যারা কাজ করছেন তাদেরকে অনুরোধ জানাবো আমাদেরকে বেশি বেশি ত্রিপাল সংগ্রহ দিন। ত্রিপাল আমাদের খুবই জরুরি এবং তাঁবু, ত্রিপাল তাঁবু পার্টি এটি আমাদের জন্য অতীব জরুরি। দর্শকের মুহূর্তে টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. আরিফ। আরিফ, শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ কর্মসূচির কেমন চিত্র দেখছেন টিএসসিতে, জানাবেন আমাদের। উপমা, আজকে চতুর্থ দিনের মতো যে গণত্রাণ কর্মসূচি সেটি চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে। শুরু থেকে আমরা দেখেছিলাম যে এই টিএসসি চত্বরে কিন্তু সাধারণ মানুষের যে বিপুল উপস্থিতি এবং তারা কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে এই টিএসসি চত্বরে আসছিল এবং ব্যাপক জনমত যেটা বলা হয় জনগণের যে হাত, সে শক্তিশালী হাত আমরা দেখতে পেয়েছি। আজকেও ঠিক তেমনটি রয়েছে। এটির ব্যাখ্যা যদি আমি দিতে চাই, আজকে আপনি যে টিএসসি চত্বর সেখান থেকে আসলে ত্রাণ, সরাসরি ত্রাণ কিন্তু টিএসসি চত্বরে নেওয়া হচ্ছে না। এত পরিমাণ ত্রাণ এখানে জমা হয়েছে যে এখানে ইম্প্যাক্ট বলা হচ্ছে এবং এখান থেকে তারা যারা সমন্বয়কারীরা আছে গতকালকে রাতেই কিন্তু তারা বলছে যে তাদের যে স্থানটা সেটি পরিবর্তন করা হয়েছে ত্রাণ নেওয়ার ক্ষেত্রে। সেখানে তারা বলছেন যে কেন্দ্রীয় যে খেলার মাঠ সেখানে নেওয়া হচ্ছে এখন নতুন করে ত্রাণ সামগ্রী। শুধুমাত্র এখানে যে নগদ টাকা অথবা ওষুধ সামগ্রী সেটি কিন্তু শুধুমাত্র সেই বুথ, যেখানে টিএসসির যে বুথটি রয়েছে
আসে সেখান থেকে এই নগদ টাকা এবং ওষুধ সামগ্রী দেওয়া হচ্ছে। আর অন্যান্য যে ত্রাণ সামগ্রী, সেটি আমি আগেও বলেছি যে সমন্বয়করা যেটি গতকালকে রাতেই বলেছেন যে এই টিএসসি চত্বরের যে এলাকাটি যেখানে ত্রাণ সামগ্রী এই গত 3 দিন ধরে নেওয়া হয়েছিল সেখানে কিন্তু আসলে ইম্প্যাক্ট রয়েছে এবং সে কারণেই আসলে তারা বলেছেন যে আজকে থেকে ত্রাণ সামগ্রী যারা নিয়ে আসবেন তারা কেন্দ্রীয় খেলার মাঠে নিয়ে আসবেন। আমি একটু দেখাতে যাচ্ছি যে এই যে টিএসসি ছাত্র শিক্ষক যে পরিষদের যে ভিতরের অবস্থা, দেখেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আসলে ত্রাণ সামগ্রীতে ভরা এবং সাধারণ মানুষের যে এই যে ছাত্রদের শিক্ষার্থীদের ডাকে সারা কীরকম সারা দিয়েছেন সেটিরই প্রকাশ পায় এখানে। এই প্রত্যেকটি যে এখানে যে রুমগুলো রয়েছে বা কক্ষগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিটি যে পানি থেকে শুরু করে সাধারণ যে খাবার, শুকনো খাবার, বিশেষ করে যারা কাপড় চোপড় নিয়ে আসছেন সেগুলো সব মিলিয়ে কিন্তু আসলে এই কক্ষগুলো আসলে ইম্প্যাক্ট। এবং একটি তথ্য আমরা যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে এখান থেকে যে শিক্ষার্থীরা যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সেটির আনুমানিক আসলে একটি হিসাব আমরা জানতে পেরেছি যে প্রায় 50টির মতো ট্রাক এখান থেকে আসলে তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। এবং আমরা সমন্বয়ক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা আসলে নিজেরা সেই যে জায়গাগুলোতে ত্রাণ দেওয়া হচ্ছে ফেনী সহ আপনারা জানেন যে পার্বত্য যে অঞ্চলগুলো সেখানেও কিন্তু তারা ত্রাণ পৌঁছে দিয়েছেন এবং সেখানেও কিন্তু তারা নিজেরা গিয়েছেন এবং সেখানে গিয়ে আসলে যে সার্বিক পরিস্থিতি তারা যেমনটি জানিয়েছেন মানুষের এসব কষ্ট দুর্ভোগ সেটি কিন্তু অনেক চরমে, অনেক জায়গায় কিন্তু তারা আসলে পৌঁছতেও পারেননি সেটিও জানিয়েছেন। এবং তারা কিন্তু শুধু নিজেরা নয়, তারা এই যে ত্রাণ সামগ্রী দেওয়ার ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী, তারপর সেনাবাহিনী, তাদেরকে নিয়েই কিন্তু আসলে তাদের সহযোগিতা নিয়েই কিন্তু সেই প্রত্যন্ত অঞ্চলে তারা ত্রাণগুলো পৌঁছে দিচ্ছেন এবং সেটি আমাদের নিশ্চিত করেছেন। এবং আরেকটি বিষয় জানি না কি আজকে কিন্তু তারা আরেকটি নতুন সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে তারা যে রান্না সেই কার্যক্রম কিন্তু তারা শুরু করতে চাচ্ছেন এবং সেই কারণে কিন্তু যারা ত্রাণ দিতে চাচ্ছেন বা ত্রাণ দিতে আগ্রহী তাদেরকে আহ্বান জানিয়েছেন শুকনো খাবারের পাশাপাশি যদি চাল, ডাল কিংবা অন্যান্য সবজি তারা নিয়ে আসেন তাহলে শুকনো খাবারের পাশাপাশি কিন্তু রান্না করা খাবারও তারা এই পৌঁছে দিতে পারবেন বা যে বিভিন্ন যে উপজেলা বা গ্রাম পর্যায়ে যেখানে রয়েছেন প্রত্যন্ত অঞ্চলে যারা পানিবন্দী রয়েছেন সেখানে যে তাদের কমিটি আছে সেই কমিটির মাধ্যমে রান্না করে কিন্তু খাবারগুলো পৌঁছে দিতে পারবেন। সেই সিদ্ধান্তের কথাও কিন্তু তারা ইতিমধ্যে জানিয়েছেন। তো এই ব্যাপক যে সাধারণ শিক্ষার্থীদের যে আহ্বানে ব্যাপক যে শক্তি সেটি কিন্তু আমরা এই টিএসসি চত্বরে আসলে বোঝা যাচ্ছে। এবং আজকে চতুর্থ দিনের মতো কিন্তু অনেকেই ত্রাণ নিয়ে এখনও আসতেছেন, ঢাকার বাইরে থেকেও কিন্তু আসলে তারা ত্রাণ নিয়ে আসছেন, পাশাপাশি নগদ অর্থ দিচ্ছেন, বিপুল অর্থও কিন্তু জমা হচ্ছে তাদের এই যে যারা সমন্বয়করা আছে তারা যেমন জানিয়েছেন তাদের কোষাগারে কিন্তু অনেক নগদ অর্থ জমা হচ্ছে, সেটি কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আসলে সাধারণ যে ছাত্র জনতার ডাকে সাধারণ মানুষ ছাত্রদের ডাকে যে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন সেটি অভূতপূর্ব এবং যে বন্যার দুর্গতদের যে সাহায্য সহযোগিতা করা হচ্ছে তাও কিন্তু আসলে একটি দৃষ্টি বলা যায় সেদিকে রাখা হচ্ছে। তো এই ছিল আসলে সর্বশেষ আমার কাছে। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টিএসসি থেকে শিক্ষার্থীদের ত্রাণ সংগ্রহ কর্মসূচির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস.এম. আরিফ। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে চালু হলো মেট্রো রেল। তবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে আপাতত মেট্রো রেল থামবে না। সকাল 7:10 এবং 7:20 উত্তর মেট্রো রেল স্টেশন থেকে 2টি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকালে আগারগাঁও থেকে উঠে সচিবালয় স্টেশনে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, শিক্ষার্থী নয়, দুষ্কৃতিকারীরা 2 স্টেশনে হামলা চালিয়েছিল। জুবাইর রহমানের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলন ঘিরে সহিংসতায় গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো লাইনের নিচের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সেই আগুনের মধ্য দিয়েই ট্রেন ছুটে যায়। পরে জননিরাপত্তার স্বার্থে ওই দিন বিকেল 5:30টার পর মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। অবশেষে 37 দিন পর আবারও যাত্রী সেবা দেওয়া শুরু করেছে মেট্রো রেল। রোববার প্রথম ট্রেনটি সকাল 7:10 উত্তর মেট্রো রেল স্টেশন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়, আর মতিঝিল ছাড়ে সকাল 7:30। তবে ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর 10 ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে আপাতত মেট্রো রেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর যাত্রী সেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। কদিন যে বন্ধ ছিল আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ যে জ্যাম জট বাসে বসে থেকে 2.5-3 ঘন্টা লেগে গেছে। অনেক ভালো লাগতেছে, অনেক কম সময়ে আমরা এখন জার্নি করতে পারছি, যেটা এর আগে পারি না আর কি। গত 2-3 সপ্তাহ ধরে তো ট্রাফিক বেশ কনজেস্টেড ছিল, তো এখন মেট্রো যাওয়াতে আজকে থেকে আমরা আবার আগের মতো যাওয়া আসা শুরু করতে পারতেছি, তো এটা বেশ কনভেনিয়েন্ট আমাদের জন্য, অনেক সুবিধাজনক। অল্প সময়ে আমি যেতে পারবো, খুব ভালো লাগতেছে। আর এইটাই আমার ফার্স্ট মেট্রোতে উঠা। নরমালি যেভাবে অনেক সময় টাইম লাগে সেই টাইমটা আমরা সেভ করতে পারি। এদিকে সকালে আগারগাঁও থেকে মেট্রো রেলে উঠে সচিবালয় স্টেশনে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, দেশের জাতীয় সম্পদে হামলা করেছে দুষ্কৃতিকারীরা, শিক্ষার্থীরা নয়। রাজপথে প্রাণ দিয়েছে যারা, এই পরিবর্তন চেয়েছে তারা তো এটা করে নাই। এটা হচ্ছে একটা দুষ্কৃতিকারীদের কাজ, যারা জানি না কোন উদ্দেশ্যে, হয়তো এমন হতে পারে সরকারকে বিব্রত করার জন্য, এমন হতে পারে অন্য কোনো স্বার্থ সিদ্ধির জন্য। এখানে অনেক রকম স্বার্থ আছে। এই যে মেট্রো রেল যে চালু হয়েছে, যাত্রীরা খুশি, কিন্তু সবাই কিন্তু খুশি না। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এটি রাষ্ট্রদূত ওয়েনের প্রথম সাক্ষাৎ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আগামী বছর বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপন হবে। বাংলাদেশ উন্নয়ন প্রকল্পে চীনের অংশীদারিত্ব, কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন এগিয়ে নেওয়া সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও ডক্টর ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানাতে পারেন রাষ্ট্রদূত। সেনানিবাসে যেসব পুলিশ কর্মকর্তাদের আশ্রয় দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 32তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতিহা পাঠের পর তিনি এই দাবি জানান। হাফিজ বলেন, এনজিও কর্মী ও বুদ্ধিজীবী নয়, ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সমন্বয়ে সরকারের পরিধি বৃদ্ধি করতে হবে। 5ই অগস্টে ঐতিহাসিক বিপ্লব বিজয়ের পর সেনানিবাসে আশ্রয় নিয়েছে 622 জন। এরা প্রত্যেকে অপরাধী। দোষী ব্যক্তিকে সরিয়ে প্রয়োজন হলে এই যে উপদেষ্টা পরিষদ আছে সেখানে আরো ছাত্রদেরকে নেন, যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে নেন। আমাদের বুদ্ধিজীবীদের আর প্রয়োজন নাই, যারা তাকিয়ে তাকিয়ে দেখে, দুঃসময়ে চুপ থাকে আর বিজয়ের পরে এসে ক্যামেরার সামনে দাঁড়ায়। সুতরাং এই অবস্থার অবসান চাই। প্রকৃত বিপ্লবীদেরকে নিয়ে এই সরকার গঠিত, এটাই আমরা কামনা করি। এবং অবিলম্বে যারা শেখ হাসিনাকে শক্তিশালী করেছে তারা যদি কেউ উপদেষ্টা পরিষদে থেকে থাকে সরিয়ে দেন, প্রশাসনে যারা আছে সরিয়ে দেন, বিপ্লবকে নিজের গতিতে চলতে দেন। এবং আপনারা কেউ ভাববেন না যে বিজয় অর্জিত হয়ে গিয়েছে। পাশের দেশে বসে শেখ হাসিনা অনেক ষড়যন্ত্র করবে, সুতরাং আপনারা সজাগ থাকবেন। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের ডিএডিবির মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারের মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আবেদন করা হয়েছে। আজ ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজেপি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ 13 জনের বিরুদ্ধে এই মামলা হয়েছে। এছাড়াও 2010 সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। এদিকে ছাত্র জনতা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ কয়েকজনকে আসামি করে যাত্রাবাড়ি, উত্তরা পশ্চিম, হাতিরঝিল ও তেজগাঁও থানার 6টি মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।
1991 সালের জানুয়ারি মাসে হতে 2024 সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদীয় ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে রাষ্ট্রপতি কিভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশ বা তদবিরে দাগি ঘৃণিত কুখ্যাত সাজাপ্রাপ্তদের ক্ষমা করে বা দণ্ড মওকুফ করে তার দায় মুক্তি দিচ্ছেন তা একজন নাগরিক হিসেবে সবার জানার অধিকার আছে। রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার বা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক কোনো রূপ বল প্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। নারায়ণগঞ্জ 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মধ্যরাতে তাকে শান্তিনগর থেকে আটক করা হয়। গত 21 আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলে রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুল ছাত্র রোমান মিয়া। এই ঘটনায় নিহতের খালা বাদী হয়ে শেখ হাসিনা, ওবেদুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে সহ 45 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 60 জনকে আসামি করে মামলা দায়ের করেন। কোটা সংস্কার আন্দোলনে এক চোখ হারিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের দরিদ্র মাছ বিক্রেতার সন্তান সিরাজুল ইসলাম। গায়ে বয়ে বেড়াচ্ছেন রাবার বুলেটের বহু স্প্লিন্টার। এক চোখে পৃথিবী দেখার পাশাপাশি স্বপ্ন দেখছেন বৈষম্যহীন একটি বাংলাদেশের। শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের আগের দিন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সামনে কর্মসূচি পালনের সময় পুলিশের গুলিতে আহত হয় সিরাজুল। পুলিশের ছোড়া রাবার বুলেটের স্প্লিন্টার সারা গায়ের পাশাপাশি লাগে বাম চোখেও। ঢাকা থেকে চোখের চিকিৎসা করালেও এক প্রকার অন্ধই সিরাজুলের বাম চোখ। সন্তানের এমন অবস্থায় পাগল প্রায় তার বাবা মা। জানি চলার মতো তৌহিদ করে দেয়, হেরা জানি শিক্ষিত বেটা, আমি কিছু চাই না, আমার বেটাটা জানি কর্ম করে আইনা আমার পাশে দাঁড়াইতে পারে, জান্নাতবাসী করে। আর যারা অসুস্থ আছে আপনাদের মাধ্যমে বলি সবার জন্য দোয়া করেন, তারা জানি সুস্থ হয়, সবাই জানি যার বাবার পাশে দাঁড়াইতে পারে। শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন থাকলেও অনুযোগ নেই সিরাজুলের। সান্ত্বনা একটাই, চোখের বিনিময়ে দেশে এসেছে নতুন স্বাধীনতা। আমাদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে পুলিশ গুলি ছাড়ার পরে আমার সাবধানতাই ছিলাম, কিন্তু থানার ভিতর থেকে গুলি করে আমার শরীরে লাগার পরে চোখে লাগার পরে আমি ওখানে পড়ে যাই। তখন আমার আরো অন্য সকল আন্দোলনের সহকারী ভাইয়েরা আমাকে নিয়ে হসপিটালে যায়। নিজেদের বিসর্জন দেওয়া এই তরুণদের প্রত্যাশা ভবিষ্যতের বাংলাদেশে যেন আর কেউ বৈষম্যের শিকার না হয়। ইলিয়াস কমল, মাই টিভি। ভাইরাসজনিত জুনোটিক রোগ মাঙ্কি পক্স 1958 সালে ডেনমার্কের একটি ল্যাবে বানরের দেহে সর্বপ্রথম শনাক্ত হয়। এই রোগ প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার 11টি দেশে মাঙ্কি পক্স দেখা দিলেও বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা, সিঙ্গাপুর সহ অনেক দেশেই এই রোগের প্রাদুর্ভাব ছড়িয়েছে। তবে মানবদেহে কেন মিলছে এমপক্স? আমিনা হিরাকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিশ্বজুড়ে প্রাণীবাহিত রোগ মাঙ্কিপক্স এখন আরেক আতঙ্কের নাম। জনস্বাস্থ্যে তাই জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় 116টি দেশে মিলেছে মাঙ্কিপক্স বা এমপক্সের অস্তিত্ব। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল মতে 2022 সালের শুরু থেকে গত জুলাই মাসের শেষ পর্যন্ত সারা বিশ্বের 116টি দেশে মাঙ্কিপক্সের 99,176 জন রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন 208 জন। অপরদিকে 2024 সালে আফ্রিকান সিডিসি জানিয়েছে 14,719 জন সন্দেহভাজন এবং 2,822 জনের দেহে এমপক্স শনাক্ত হয়েছে। এদের মধ্যে প্রাণ গেছে 517 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্য মতে এমপক্সে আক্রান্ত বানর থেকে ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ সহ পোষা প্রাণীর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে মানবদেহে। তবে মানুষ থেকে মানুষের মধ্যেও ছড়ায় এমপক্স।
মাঙ্কিপক্স নিয়ে বিস্তারিত তথ্য অনেকেই না জানায় এই রোগ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসক আয়েশা আক্তার। এটা একটা ভাইরাস জনিত রোগ এবং এটা এমন না যে রিসেন্টলি পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু 2022 সালে কিন্তু একবার সতর্কতা জারি করেছিল WHO এবং 23 সালে সেটা কিন্তু উঠে নিয়েছিল। আবার 24 সালে কিন্তু এখন জানেন যে অ্যালার্ট জারি করেছে এবং সারা বিশ্বের জন্য। এটা মেনলি আসলে আফ্রিকা দেশগুলোতে, ইউরোপ কান্ট্রিগুলোতে আসলে বেশি পাওয়া যাচ্ছে, যদিও এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু পাওয়া যায়নি। তারপরেও কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে প্রতিটা হাসপাতাল, জেলা উপজেলা পর্যায়ে কিন্তু আমরা প্রস্তুত আছি। শরীরে ভাইরাস প্রবেশের পর সপ্তাহখানেকের মধ্যেই এমপক্সের নানা লক্ষণ প্রকাশ পায় মানবদেহে। যদি মনে করে তার সিমটম যদি এরকম উপসর্গ দেখা দেয় যে মাথা ব্যথা করছে অথবা জ্বর আসছে অথবা কোনো লিফ নোড ফুলে যাচ্ছে অথবা তার র্যাশ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারবে। সবাইকে বলে আতঙ্কিত হবেন না, সতর্ক হবেন, সচেতন হবেন, যাতে এই রোগটা কারোর মধ্যে ছড়িয়ে না পড়ে। এমপক্স নিয়ে আতঙ্কিত না হয়ে লক্ষণ থাকলেই দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন ডক্টর আয়েশা আক্তার। বাইরে থেকে আগত কোনো ব্যক্তি যদি শরীরে এরকম জ্বর দেখা দেয় অথবা কোনো ধরনের র্যাশ দেখা দেয় অথবা মাথা ব্যথা, এই টাইপের লক্ষণগুলো দেখা গেলে তাৎক্ষণিক জরুরি চিকিৎসকের পরামর্শ নেয়। সেক্ষেত্রে হটলাইনের সেবাগুলো কিন্তু আমাদের আছে, স্বাস্থ্য অধিদপ্তরে 16263 IDSR এর নাম্বারগুলো আছে, দেওয়া আছে বিভিন্ন জায়গায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে, তার নাম হাফিজুর রহমান। এতে আহত হয়েছে আকাশ আহমেদ নামের আরেক শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় পশ্চিম রামপুরা ওয়াপ্তা রোডে এই ঘটনা ঘটে। আহত আকাশ বলে তারা বন্যা দুর্গতদের সহায়তার জন্য বাক্স তৈরি করছিল, তখন হঠাৎ 5-6 জন এসে অতর্কিত আক্রমণ করে, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরত রাত 8:30টার দিকে হাফিজকে মৃত ঘোষণা করেন। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytvvideos এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytv বাংলা, ফেসবুক /mytv বাংলা। আমাদের পরবর্তী সংখ্যা দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তোমার বন্ধু। আল্লাহ হাফেজ।